আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার আমাদের রেগুলার ক্লাসে ফিরে আসলাম। তো আজকে আমাদের সায়েন্স ক্যারিকুলামের পক্ষ থেকে আবার আমাদের ক্লাসটা নিব এবং আজকের ক্লাসটাও আমাদের বৃত্তের উপর হবে এবং আমাদের আজকে কয়েকটা জিনিস আমরা শিখব। তার মধ্যে একটা হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করাটা শিখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবচেয়ে মেইন পার্ট এবং তার আগে আমরা দুটো টপিক শিখবো। সেটা হচ্ছে হলো গিয়া কোনো একটা বৃত্ত দ্বারা কোনো একটা অক্ষ মানে অক্ষের কত পরিমাণ খণ্ডিতাংশ সৃষ্টি হয় অর্থাৎ অর্থের খণ্ডিত অংশ কত এটা শিখবে এবং দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে অথবা অন্তস্থভাবে যে স্পর্শ করার যে শর্ত এটা আগে শিখবো এবং পরবর্তীতে আমরা বৃত্তের যে মেইন টপিক সমীকরণ নির্ণয় ওটাতে আমরা যাবো এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা টাইপস দেখবো। আমি তোমাদের এখানে স্পেশাল কয়টা টাইপসে ভাগ করছি যাতে করে তোমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে মানে বৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে খুব ইজি হয়। ঠিক আছে? এই জন্য তোমাদের টাইপ আমি ভাগ করে দেখছি এবং ওই টাইপগুলো শিখলে আশা করি তোমাদের তোমাদের বৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং শর্ত ধরতে কোনো আশা করি তোমাদের সমস্যা হবে না, যেটা এই অধ্যায়ের সবচেয়ে মেইন এবং গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা। ঠিক আছে? তো আজকে আমরা চলো শুরু করি কথা না বাড়ায়া। তো আজকে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা দেখবো যে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে একটা সাধারণ বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম হয় যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে কোনো একটা সাধারণ বৃত্তের সমীকরণ। এটা দ্বারা যে কোনো বৃত্তকে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে? যে কোনো বৃত্তকে আমরা ডিফাইন করতে পারি, সেটা কেন্দ্র 0,0 হোক অথবা h, k হোক। ঠিক আছে? ব্যাসার্ধ যেটাই হোক, এটার মাধ্যমে আমরা এটা হচ্ছে ইন টোটাল সকল বৃত্তের একটা সাধারণ সমীকরণ। ঠিক আছে? তো ধরে নাও এই বৃত্তটা কোনো একটা অক্ষকে, ঠিক আছে, কোনো একটা অক্ষের কতটুকু অংশ খণ্ডিত করবে ওটাই আমরা শিখবো। ঠিক আছে? আমি এটা দ্বারা কি বুঝাইতেছি দেখো। ধরে নাও আমি একটা xy কোঅর্ডিনেট টানলাম। এখন এইখানে একটা বৃত্ত আছে, ধরে নাও এরকম টাইপের একটা বৃত্ত। ঠিক আছে? এরকম টাইপের একটা বৃত্ত আছে। এখন দেখো এই বৃত্তটার কেন্দ্র ধরে নিলাম আমরা ও। এই বৃত্তটা কিন্তু x অক্ষকে একটা বিন্দুতে, দুটো বিন্দুতে কিন্তু ছেদ করছে, তাই না? দুটো বিন্দুতে কিন্তু ছেদ করছে। ঠিক আছে? স্পর্শ করে না। স্পর্শ করা মানে হচ্ছে যে বৃত্তটা এভাবে যাইতো, জাস্ট স্পর্শ করে যাইতো। ঠিক আছে? স্পর্শ করে ধরো এটা এরকম আছে, একটা বিন্দুতে জাস্ট স্পর্শ করে গেছে। ঠিক আছে? এটাকে বলা হয় স্পর্শ করা। আর এটাকে বলা হয় ছেদ করা। ওই এক্স অক্ষটাকে ছেদ করছে। ঠিক আছে? তো যখন ছেদ করছে ছেদ বিন্দুটা কি কি? এই বিন্দুটাকে ধরে নাও আমি x2 ধরলাম এবং এই বিন্দুটাকে আমি x1 ধরলাম। তো আমরা এখানে এটাই নির্ণয় করবো যে x1 থেকে x2 এর যে দূরত্ব এটা কত, অর্থাৎ এই টোটাল বৃত্তটা x অক্ষের কতটুকু অংশ কর্তন করলো। ঠিক আছে? অর্থাৎ x অক্ষের খণ্ডিতাংশ কতটুকু এটাই আমরা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমি যদি এটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, দেখো এই বৃত্তটা যখন এই বৃত্তের সমীকরণ ধরে নাও এটা, এবং এই বৃত্তটা যখন x অক্ষকে ছেদ করছে তখন y এর স্থানাঙ্ক এই দুটো বিন্দুতে কিন্তু 0, তাই না? তাহলে আমি যদি এই 0 y এর স্থানাঙ্ক যদি আমি 0 এখানে বসাই তাহলে কিন্তু আমার এই সমীকরণটা সিদ্ধ হবে, কারণ এটার একটা মূল কিন্তু y 0, কারণ এই সমীকরণটা অর্থাৎ এই বৃত্তটা x অক্ষের উপরে অবস্থান করছে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুতে ছেদ করছে। তার মানে কি এই বিন্দুটা যদি আমি এখানে বসাই, স্থানাঙ্ক বসাই, তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে। তো এখানে y এর স্থানাঙ্ক কিন্তু 0, আমি যদি y এর স্থানাঙ্ক এখানে 0 বসাই তাহলে আমরা এখান থেকে কি পাবো? দেখো আমরা এখান থেকে পাবো যেটা সেটা হচ্ছে x² প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0, তাই না? এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখন আমি তোমাদের যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো এই যে x1 এবং x2 এই সমীকরণটার কিন্তু একটা মূল, মানে দুইটা মূল, তাই না? তো এই দুইটা মূলের জন্য আমরা এই ব্যাপারটা এভাবে লিখতে পারি যে x1 প্লাস x2 ইকুয়াল টু মাইনাস 2g এবং x1 ইন্টু x2 ইকুয়াল টু c। দেখো আমি এই সমীকরণটা থেকে এই জিনিসটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমি জাস্ট নরমাল সিম্পল ভাবে এখন বুঝে নাও, আমরা যখন বহুপদী সমীকরণে যাব, ঠিক আছে, তখন এটা আমরা আরো ডিটেইলস ভাবে দেখতে পারবো এবং বুঝতে পারবো। ঠিক আছে? তো এইখান থেকে এটা কিভাবে আসলে তোমাকে জাস্ট নরমাল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে ধরুন আমার কাছে এরকম একটা সমীকরণ আছে 6x প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে? এরকম একটা সমীকরণ আছে। ঠিক আছে? ঠিক এরকমই এটার মতনই একটা দ্বিঘাত সমীকরণ যার x স্কয়ার আছে
এবং 2gx এর বদলে এখানে 6x আছে, ঠিক আছে, এবং c এর বদলে এখানে যে ধ্রুবক পদ সেটা হচ্ছে 8 আছে, ঠিক আছে। তো এখন এটার দুইটা মূল থাকবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার মূলটা আমরা এভাবে লিখতে পারি, দেখো x স্কয়ার, যেটা আমি যদি ফ্যাক্টরাইজ করি তাহলে 4x plus 2x plus 8 equal to 0, তাই না? এটা থেকে আমরা কি লিখতে পারি, x যদি কমন নিতে এখানে থাকবে x plus 4 আর এখানে থাকবে কত 2 কমন নিলে x plus 4, ঠিক আছে। এখান থেকে আমরা x এর কয়টা ভ্যালু পাবো, একটা 4, একটা -4, একটা -2, ঠিক আছে। এখন দেখো আমি এই সমীকরণটা থেকে, এই দ্বিঘাত সমীকরণ থেকে যে দুইটা মূল পাইলাম, এই দুইটা মূলের যোগফলের মানটা কত হবে, দেখো আমি যদি দুইটাকে যোগ করে দিলে আমরা কত পাবো, -6, ঠিক আছে। এটা কত পেলাম, -6। দেখো এখানে যে আমার যে x এর যে সহগটা ছিল 6, এটার মান এখানে কত হইছে, আমি যদি দুইটা সমীকরণকে যোগ করতে আমরা কত পাবো, দেখো এখানে x এর যে মানে সহগটা থাকবে তার মাইনাস ফর্মটা হবে, ঠিক আছে, জাস্ট মাইনাস চিহ্ন যুক্ত 2g ফর্মটা হবে। ঠিক এখানে যেমন x এর যে সহগটা ছিল 6, ওটা জাস্ট -6 হয়ে গেছে। আর দুইটা যদি গুণফল করি তাহলে কি আসবে, 4 কে 4 গুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে আমার 8 থাকে, ঠিক আছে। এবং এই 8টা এখানে দেখো কিসের সমান, এই সমীকরণটা যেটা ধ্রুবক পদের সমান। তাহলে এই সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটার যে দুইটা মূল থাকবে x1 এবং x2, ওই দুইটার গুণফল কি হবে, এই যে ধ্রুবক পদের সমান, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে এই সমীকরণের যে দুইটা মূল থাকবে সেই মূল দুটার যোগফল কি হবে, x এর যে সহগ তার ঋণাত্মক মানে ঋণাত্মক মানের সমান, ঠিক আছে। এখানে যে x এর যে সহগ 2g, 2g এর ঋণাত্মক মান কত হবে, -2g, এটা হবে হচ্ছে কি এই দুটো মূলের যোগফলের সমান, এবং এই সমীকরণের দুটো মূলের গুণফলের সমান হবে কি এই সমীকরণের এই যে ধ্রুবক পদটার সমান, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা তোমাদের জাস্ট দেখাই দিলাম। আচ্ছা তাহলে আমি এটা থেকে এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো এখন আমি যদি এটাকে এভাবে লিখতে পারি তাহলে আমরা দেখো দেখো এখন যদি জিনিস আমি লিখতে পারি, দেখো x - x2, তাই তো। এখানে আমি যদি ধরো x1 টাকে যদি, আচ্ছা আমি যদি এখানে x2 টা এভাবে রাখি, এটা x2, এটা x1, যেখানে x1 টা বড়, হ্যাঁ, এখানে জন্য x1 টা x2 থেকে বড়। তাহলে দেখো আমি যদি x1 - x2 করি, এটাই তো আমার সেই কাঙ্ক্ষিত জিনিস, মানে আমি যে জিনিসটা আসলে নির্ণয় করতে চাইতেছি, অর্থাৎ খণ্ডিত অংশটা x অক্ষের কতটুকু অংশ এই বৃত্তটা গঠন করছে, অর্থাৎ এতটুকু অংশ, ঠিক আছে। এই এতটুকু অংশের দৈর্ঘ্য কত আসলে, x1 মাইনাস এই যে এতটুকু যদি বাদ দিই তাহলে আমার x1 - x2 এতটুকু দৈর্ঘ্য তো আমার লাগবে, তাই না। তাহলে আমি x1 - x2 এটাকে ধরলাম, ঠিক আছে। তো এটা ধরবার আমি কি করতে পারবো, দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারবো আবার √x1 - x2 এর হোল স্কয়ার, তাই না, এভাবে তো লেখা যাবে, তাই কি না। আচ্ছা যদি লেখা যায় তাহলে আমি x1 - x2 এর উপর যে হোল স্কয়ার দিলাম এটাকে আবার এইভাবে লিখতে পারি x1 + x2 এর উপর হোল স্কয়ার মাইনাস 4x1 * x2, ঠিক আছে। এটা কিভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে আমি সূত্রটা ভাঙাইছি এখানে, ঠিক আছে। এটা লেখার পরে আমি এটার মান কত পাইছিলাম, -2g, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, -2g, তাহলে -2g এর উপর স্কয়ার থাকলে ওইটা প্লাস হিসাবে, তাহলে আমি আর মাইনাস দিলাম না, আর -4x1 * x2 এর মান কত ছিল, এখানে 4c, তাহলে এখানে মাইনাস কত দিব, 4c, ঠিক আছে, এটার উপর রুট, ঠিক আছে। কারণ এটার মানটা তাহলে আমরা কত পাবো, দেখো এখানে যদি আমি এটা নিয়ে আসি, ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা যত পাবো সেটা হচ্ছে 4g² - 4c। এখন যদি আমি এখান থেকে 4 টাকে কমন নেই আর এখানে থাকবে আমার g² - c, তাহলে সম্পূর্ণটার উপর দিলে আমার এখানে যে ভ্যালুটা পাইতেছে আমি এটাকে এখানে লিখতেছি আবার, এটা থেকে আমরা একটা সেকেন্ড দ্বারা আসতেছে সম্পূর্ণ, হ্যাঁ আসতেছে। তো সেকেন্ড, ওহো নিচের লেখাটা তো কাইটে গেছে, তাহলে আমি একটা কাজ করি, সেকেন্ড দাঁড়াও, আচ্ছা এখন আশা করি দেখা যাইতেছে। আচ্ছা দেখো এখান থেকে আমি যে কাজটা করবো, একটু তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি। দেখো এখন আমি এখান থেকে এই কথা থেকে এভাবে লিখতে পারবো, দেখো √4 এর উপর, মানে 4 এর উপর রুট আসে কারণ এখানে এসে যাবে 2 আর উপরে এখানে থাকবে জাস্ট g² - c, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, আমি যে জিনিসটা কাঙ্ক্ষিত জিনিসটা চাইতেছিলাম, অর্থাৎ x1 - x2 এর দৈর্ঘ্যটা কত, ঠিক আছে, অর্থাৎ আমার এই বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিত অংশটা কত, এটাই হচ্ছে আমার সেই খণ্ডিত অংশের দৈর্ঘ্য।
আমি কিভাবে করছি যে x1 - x2 এটা আমার দৈর্ঘ্যটা লাগবে, এই দৈর্ঘ্যটার মান কত হবে, এই দৈর্ঘ্যটার মান হবে এখান থেকে আমি ডেরিভেশন করে দেখাইলাম কি 2√g² - c, ঠিক আছে। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ কত হবে দেখো, দেখা যাচ্ছে একবার, x অক্ষের খণ্ডিতাংশ কি হবে 2√g² - c, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি x অক্ষের খণ্ডিতাংশ, ঠিক আছে। ঠিক একই ভাবে আমরা যদি y অক্ষের কথা চিন্তা করি, তাহলে y অক্ষের ক্ষেত্রে আমরা কি পাবো, y অক্ষের খণ্ডিতাংশ কত হবে, খণ্ডিতাংশ ওখানে ছিল x এর জন্য ছিল g, এখানে আমাদের y এর জন্য হয়ে যাবে f, ঠিক আছে। কারণ আমরা আগেও দেখে আসছি যে আগের বারে y এর সাথে রিলেটেড হচ্ছে f, যেহেতু এটার মূল বিন্দু ছিল কি -f, y এর স্থানাঙ্কের ক্ষেত্রে এবং x এর স্থানাঙ্কের ক্ষেত্রে ছিল -g, তাহলে এটার ক্ষেত্রে ঠিক একই ভাবে আমরা y অক্ষের খণ্ডিতাংশ বলতে পারি 2√f² - c, যদি ওই বৃত্তটা y অক্ষকে মনে করো যে একটা নির্দিষ্ট অনুপাতে যদি ভাগ করতে, ধরুন বৃত্তটা এরকম ছিল, ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট বোঝার জন্য দেখাই দিচ্ছি তোমাদের, এরকম একটা বৃত্ত ছিল, ওই বৃত্তটা যে y এর কতটুকু অংশ খণ্ডন করছে, এখানে যদি আমি দেই তাহলে y এর কতটুকু অংশ খণ্ডন করছে এটা যদি আমাদের বাই করতে বলতো, তাহলে ওইটার দৈর্ঘ্য কত হইতো, y1 - y2, যার দৈর্ঘ্য কত হইতো 2√f² - c, ঠিক আছে। তো আমাদের মেইনলি কোন জিনিসটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই যে দুটো জিনিস, x অক্ষের খণ্ডিতাংশ কত এবং y অক্ষের খণ্ডিতাংশ কত, অর্থাৎ একটা বৃত্ত, x অক্ষের কতটুকু অংশকে কর্তন করছে ওইটার দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 2√g² - c। আর ওই বৃত্তটা যদি y অক্ষকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে মানে খণ্ডিত করে, অর্থাৎ y অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কর্তন করে, তাহলে অতটুকু দৈর্ঘ্য হবে কত, 2√f² - c, ঠিক আছে। আশা করি এটা মধ্যে তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না। তো এটা আমরা নেক্সট একটা ম্যাথ দেখবো, তো এটা তোমার মাথায় রাখবে। এখন আমরা যে জিনিসটা দেখবো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হইতেছে দেখো, দেখাই তোমাদের, দেখো দুইটা বৃত্ত, আমি তোমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক আমাদের সবসময় মনে রাখতে হবে, সরলরেখা নির্ণয় এবং বৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে শর্ত বোঝা। আমরা যদি শর্ত ধরতে পারি, শর্ত বুঝতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাথ ডান, আমাদের আর কিছু লাগবে না, ঠিক আছে। আমাদের মোটামুটি ম্যাথটা ডান। তো আমাদের শর্ত বুঝতে হবে, শর্ত থেকে আমাদের সমীকরণ নির্ণয় করা শিখতে হবে। এই দুটো জিনিস আমাদের এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা যদি শর্ত বুঝতে পারি, শর্তের মধ্যে যদি আমরা সূত্র ফেলাতে পারি, তাহলে আমাদের ম্যাথ ডান, আর কিছু না। তো এই অধ্যায়ের মেইন খেলাটাই হচ্ছে শর্ত বোঝার উপর। তুমি যত ভালো শর্ত বুঝতে পারবা, তত তোমার এই অধ্যায় তোমার তত ফ্লুয়েন্স হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা যে টপিকটা শিখতে চাইছিলাম সেটা হইতেছে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করার সূত্র। স্পর্শ মানে কি, ধরে নাও এই একটা বৃত্ত আছে আর এই একটা আরেকটা বৃত্ত আছে, ঠিক আছে। এই বৃত্তটা কি, জাস্ট এই বৃত্তটা, অর্থাৎ এই বি বৃত্তটা এই বৃত্তকে জাস্ট একটা নির্দিষ্ট বিন্দুতে জাস্ট স্পর্শ করে গেছে, ছেদ করে নেয়। ছেদ করা বলতে কি বুঝাইতেছি, এমন একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে যদি আরেকটা বৃত্ত যদি এইভাবে গমন করে যেত, তাহলে এটাকে বলা হয় ছেদ করা, যেখানে দুইটা বিন্দু সৃষ্টি হয়েছে, যেখানে দুইটা বিন্দু ইনভলভ আছে ছেদ করার ক্ষেত্রে, ঠিক আছে। ছেদ করার ক্ষেত্রে কিন্তু এই দুইটা বিন্দু ইনভলভ আছে, এখানে দুইটা বিন্দুতেই এই দুইটা সার্কেল মিলিত হয়। কিন্তু যখন দুইটা সার্কেল এটা নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হবে, তখন সেটাকে বলা হবে যে স্পর্শ করে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো যদি স্পর্শ করা যায়, তাহলে স্পর্শ করার আমাদের একটা শর্ত শিখতে হবে। আমি আগেই বলছি যে আমাদের এই অধ্যায়ের মেইন টপিকটা হচ্ছে শর্ত বোঝা এবং শর্ত ধরার উপর। তুমি যত শর্ত বুঝতে পারবা, তত আমাদের এই অধ্যায়ের ম্যাথটা ক্লিয়ার হবে, ঠিক আছে। মনে করো আমাদের একটা বড় একটা ম্যাথ দিয়েছে, তো তখন আমার এই জাস্ট শর্তটাই আমার দ্বারা বলতে হবে যে এই দুইটা বৃত্ত কি তোমার স্পর্শ করছে, অর্থাৎ বহিঃস্থভাবে স্পর্শ করছে নাকি অন্তঃস্থভাবে স্পর্শ করছে নাকি স্পর্শ করে নাই, এই জিনিসটা আমাদের বলতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। তো এটাকেও আমরা একটা শর্ত দ্বারা প্রকাশ করবো। কি হবে, ধরে নাও আমাদের বলছে যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। কিভাবে স্পর্শ করছে, স্পর্শ করার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে বহিঃস্থভাবে স্পর্শ করা, আর একটা হচ্ছে অন্তঃস্থভাবে স্পর্শ করা। বহিঃস্থভাবে স্পর্শ করা মানে কি, অর্থাৎ এই বৃত্তটা আছে, এই বৃত্তের একটা প্রান্ত এই বৃত্তের বহিঃস্থ, এই যে এই বৃত্তের উপর পরিধির আরেকটা বিন্দুর সাথে বহিঃস্থভাবে জাস্ট ওরা স্পর্শ করে গেছে, ঠিক আছে। এটাকে বলা হবে বহিঃস্থভাবে স্পর্শ, বহিঃস্থ ভাবে স্পর্শ।
আচ্ছা বহিস্থ ভাবে দিলাম, ঠিক আছে। আর অন্তস্থ ভাবে কি হবে, অন্তস্থটা হবে অন্তস্থ ভাবে স্পর্শটা এরকম ভাবে দেখায়, মানে অর্থাৎ দুইটা বৃত্তকে স্পর্শ করবে, কিন্তু স্পর্শটা হবে কিরূপ, অন্তস্থ ভাবে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এই দুইটা বৃত্ত কিন্তু, এটা এই বৃত্তের বিন্দু, এটা বি বৃত্তের বিন্দু, এই দুইটা বিন্দু কিন্তু, এই দুটো বৃত্ত কিন্তু তোমার একটা নির্দিষ্ট বিন্দুতেই জাস্ট স্পর্শ করছে, ঠিক আছে। তাহলে এই দুইটা বৃত্ত কিন্তু আমাদের স্পর্শ করার অবস্থায় আছে, কিন্তু এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে আসছে, অর্থাৎ বাইরের দিক থেকে দুইটা বৃত্ত একটা একটার ভিতরে ঢুকে স্পর্শ করে না, কিন্তু এখানে দুইটা বৃত্ত একটা আরেকটার ভিতরে ঢুকে জাস্ট স্পর্শ অবস্থায় আছে, ঠিক আছে, এটাকে বলে অন্তস্থভাবে স্পর্শ। তো বহিস্থভাবে স্পর্শ করার শর্তটা আসলে কি, শর্তটা হবে দেখো, যখন এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করবে, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, কেন্দ্র ধরলাম C1, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, সেটা ধরলাম আমরা C2, ঠিক আছে। এটার একটা ব্যাসার্ধ আছে, সেটা ধরলাম আমরা R1, এটার একটা ব্যাসার্ধ আছে, সেটা আমরা ধরলাম কত, R2। তো বহিস্থভাবে স্পর্শ করার সূত্র হচ্ছে এ এবং বি, অর্থাৎ এদের দুইজনের কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব থাকবে, অর্থাৎ C1 এবং C2, এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্বটা থাকবে, সেটা হবে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। সোজা হবে খাস বাংলায় এইটার ব্যাসার্ধ এবং এটার ব্যাসার্ধ যোগ করলেই কিন্তু আমরা কি পেতেছি, এই দুইটার মধ্যবর্তী, দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাই না? খুব সহজভাবে বোঝা যাইতেছে। এখানে আমার একটা কেন্দ্র, এখান থেকে ব্যাসার্ধ আমি নিব, আবার এখান থেকে যদি আমি ব্যাসার্ধ নিয়ে যাই, তাহলে এই একটা কেন্দ্র পর্যন্ত যাবে, তাহলে এতটুকু যে যোগফল হবে, অর্থাৎ R1 এবং R2 এর যোগফল হবে, সেটা কি হবে, C2 এবং C1 এর মধ্যবর্তী দূরত্ব। যদি দুইটা বৃত্তের মধ্যবর্তী কেন্দ্রের দূরত্ব তাদের দুইটা বৃত্তের ব্যাসার্ধের সমান, মানে যোগফলের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, বহিস্থভাবে স্পর্শ করার সূত্র কি, অবশ্যই দুইটা বৃত্তের মধ্যবর্তী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে কি, দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান, ঠিক আছে। আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে অন্তস্থভাবে স্পর্শ করলে দেখো, এই যে বড় বৃত্তটা আছে, বড় বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, সেটাকে আমি ধরলাম কত, C1, মানে তোমার আচ্ছা ব্যাসার্ধকে ধরলাম তোমরা, হ্যাঁ R1 ধরলাম, আর ছোট বৃত্তের যে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, সেটাকে ধরলাম R2, ঠিক আছে। এবং দুটো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ধরলাম C2 আর C1, ঠিক আছে। তো অন্তস্থ হবে তোমার স্পর্শ করার মানে শর্তটা কি হবে, এদের দুইজনের যে মধ্যবর্তী দূরত্ব হবে, এটার মান হবে বড় ব্যাসার্ধ, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ। কিভাবে আমি বুঝাতে চাই, লিখে এখানে দুইটা বৃত্তের যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে, অর্থাৎ যে এতটুকু দূরত্ব কি হবে, এই সম্পূর্ণ R1 থেকে যদি, অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধটা থেকে যদি আমি এতটুকু অংশ কর্তন করে দিই, এতটুকু অংশ বাদ দিয়ে দিই, অর্থাৎ ছোট বৃত্তের যে ব্যাসার্ধটা, এতটুকু অংশ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি তো এতটুকু অংশ পাইতেছি, তাই না? তো এইটাই হইতেছে কি আমাদের R1 মাইনাস R2, ঠিক আছে। এখন অন্তস্থ হবে যখন তোমাদের বলবে যে অন্তস্থ হবে যখন ছেদ করছে, তখন আমরা কি বলতে পারবো, যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের, মানে দুইটা বৃত্তের বিন্দু মধ্যবর্তী দূরত্ব হবে কি, বড়টার ব্যাসার্ধ মাইনাস ছোটটার ব্যাসার্ধ। এখন আমরা জানি না যে কোনটার ব্যাসার্ধ বড় কিংবা কোনটার ব্যাসার্ধ ছোট, কোন বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানটা প্লাস মাইনাস চিহ্ন ধরে নিতে হবে, ঠিক আছে। যদি প্লাস মাইনাস চিহ্ন ধরার পর আমার যদি মানটা পজিটিভ আছে, তাহলে আমার বুঝতে হবে যে আমার ব্যাসার্ধ R1টাকে বড় ধরা হচ্ছে, রাইট হয়েছে। আর যদি মাইনাস আছে আমাদের কোনোভাবে এটা মান থেকে, তাহলে বুঝতে হবে অ্যানসার সঠিক, ঠিক আছে, কিন্তু আমার ব্যাসার্ধটা হচ্ছে কি, আমি যেটাকে বড় ধরছি সেটা বড় না, সেটা হচ্ছে ছোট, ঠিক আছে। ওটা আগে বসার ফলে আমার মানটা মাইনাস আছে, ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই, যদি আমাদের প্লাস আছে ইটস ওকে, মাইনাস আছে জাস্ট বলে দিব আমাদের বড় ব্যাসার্ধটা হবে, মানে যেটা হচ্ছে যেটাকে ছোট ধরার ফলে তোমার যেটাকে ছোট ধরার ফলে বড়, মানে তোমার মান আসছে, সেটাকে তোমার বলতে হবে কি, অথবা বড়টাকে ধরার ফলে তোমার ছোট মান আসছে, মাইনাস মান আসছে, ওটাকে বলতে হবে তোমার ছোট ব্যাসার্ধ, ঠিক আছে, ছোট বৃত্তের ব্যাসার্ধ। তো আশা করি তোমাদের বহিস্থ এবং অন্তস্থ হবে কোন একটা বৃত্ত স্পর্শ করার ক্ষেত্রে আমাদের তোমাদের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। তো আমি আরেকবার একটু রিপিট করি জাস্ট, বুঝতে হবে দুইটা বৃত্ত স্পর্শ করার শর্ত হচ্ছে দুইটা বৃত্তের দুইটা কেন্দ্রবিন্দুর যে দূরত্ব থাকবে, মধ্যবর্তী যে দূরত্ব থাকবে দুইটা কেন্দ্রের, ওইটা দূরত্বের মান হবে ওই দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমানুপাতিক, মানে সমান, ঠিক আছে, সমানুপাতিক সমান। আর যখন দুইটা বৃত্ত অন্তস্থ হবে স্পর্শ করবে, তখন
তাদের দুইটার যে কেন্দ্র থাকবে, তাদের দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে কত? বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ মাইনাস। এটাই হচ্ছে আমাদের দুইটা বৃত্ত বহিঃস্থ হবে এবং অন্তঃস্থ হবে স্পর্শ করার শর্ত। ঠিক আছে, এই দুটো শর্ত জাস্ট আমরা স্যাটিসফাই করলে বলবো যে ওইটা হয় বহিঃস্থ হবে স্পর্শ করছে, আর না হলে অন্তঃস্থ হবে স্পর্শ করছে। ঠিক আছে, তো এই দুটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী। রেডিয়াস থেকে একটা রেডিয়াস মাইনাস, আরেকটা রেডিয়াস থেকে একটা রেডিয়াস প্লাস। আচ্ছা, আশা করি এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখো তোমাদের ফার্স্টে এটা যদি দেখেছিলাম, আমরা কিছুক্ষণ আগে কি বললাম যে এক্স অক্ষের যে খণ্ডিত অংশ থাকবে, ঠিক আছে, ধরে নাও ভিতরে এমনই হয়েছে, ঠিক আছে। এখন এক্স অক্ষের যে খণ্ডিত অংশ থাকবে, যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, তো এক্স অক্ষের খণ্ডিত অংশের মান হবে কত? 2√g² মাইনাস, এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের মান। আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের মান কত? 2√f² মাইনাস c। ঠিক আছে, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখো এই বৃত্তটা যদি এক্স অক্ষকে ছেদ না কইরা যদি সিম্পল ভাবে জাস্ট স্পর্শ করে যাইতো, হ্যাঁ কি বলছি, স্পর্শ করে যাইতো জাস্ট সিম্পল ভাবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই এক্স অক্ষের খণ্ডিত অংশের মান কি হইতো বলতো? 0 হইতো, কারণ আমার এখানে কোনো ছেদ মানে খণ্ডিত অংশ নেই, এখানে খণ্ডিত অংশের মান 0, কারণ এটা জাস্ট স্পর্শ করে গেছে। তাহলে এক্স অক্ষের তো কোনো অংশই সে কাটে নেই, তাহলে এটার মান তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো 2√g² মাইনাস c, এবার যদি 0 হয় তাহলে আমি এখানে কি বলতে পারবো? g² মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এখানে c টাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে আমরা কি বলতে পারবো যে c ইকুয়াল টু g²। এটাই হচ্ছে আমাদের কোনো একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করা যায়, অর্থাৎ x অক্ষের খণ্ডিত অংশের মান যদি 0 হয়, তাহলে আমাদের শর্ত যেটা, সেই শর্তটা হচ্ছে g² ইকুয়াল টু c। ঠিক আছে, তো এই শর্তটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই শর্ত দেখলে আমাকে বুঝতে হবে যে ওই বৃত্তটা x অক্ষের খণ্ডিত অংশের মান হচ্ছে 0। ঠিক আছে, যদি আমাদের বইয়ে বলা দেওয়া থাকে যে আমাদের x অক্ষের খণ্ডিত অংশের মান যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের শর্ত এটা আনতে হবে। ঠিক আছে, এটা আইনেই আমরা কি করব, এখান থেকে দেখবা যে আমরা g এর মান বাই করতেছি, f এর মান বাই করতেছি এবং c এর মান বাই করতেছি, এর মাধ্যমে একটা বৃত্তের সমীকরণ আমরা পরবর্তীতে নির্ণয় করছি। ঠিক আছে, তো এটা গেল, ওটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ বৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে। তো ঠিক এটা যেটা আমরা x এর ক্ষেত্রে বলতে পারি, ঠিক y এর ক্ষেত্রে একই ভাবে আমরা কি বলতে পারি, দেখো y এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে f² = c, তাই না? তো এটা আশা করি এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটাতে আমরা এখন ব্যাক করবো। এখন চলো আসো, যেটা তোমাদের কথা বলছিলাম, শর্ত বোঝা, শর্ত ধরা। আমি তোমাদের জন্য, তোমরা যাতে সহজে বুঝতে পারো এটার জন্য আমি একটা টাইপ ভিত্তিক তোমাদের বৃত্তের সমীকরণ করাবো। ঠিক আছে, এর মধ্যে আজকে কয়েকটা করাবো এবং ইনশাআল্লাহ কালকের মধ্যে এই টপিকটা শেষ হয়ে যাবে। তো টাইপের মধ্যে একাডেমির পক্ষ থেকে আবার আমাদের ক্লাসটা নিব এবং আজকের ক্লাসটাও আমাদের বৃত্তের উপর হবে এবং আমাদের আজকে কয়েকটা জিনিস আমরা শিখব। তার মধ্যে একটা হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করাটা শিখতে হবে। ঠিক আছে, এক নাম্বার হইতেছে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখতে হবে। ঠিক আছে, তো বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমাদের অনেক রকমের শর্ত দেওয়া থাকে। তো অনেক রকমের শর্ত যদি আমি প্রিসাইজ কয়েকটা ভাবে সাজিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবা যে কোনটাকে কিভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এখানে আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, তো তার একটা টাইপ হইতেছে, লিখে রাখো, টাইপ 1। তিনটা বিন্দু দেওয়া থাকে, তিনটা বিন্দু দেওয়া থাকলে তিনটি, আচ্ছা এটা আমি একটু লাল ইয়াতে লিখা দিই, দেখো যাতে তোমাদের এটা হয়। ঠিক আছে, টাইপ 1 একটা হচ্ছে যে তিনটা বিন্দু দেওয়া থাকে, তিনটি বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়, সমীকরণ নির্ণয়। ঠিক আছে, যদি মনে করো আমার কাছে তিনটা বিন্দু দেওয়া বলছে যে একটা বৃত্ত এই তিনটা বিন্দু দিয়ে গমন করে, তাহলে বৃত্তটা সমীকরণ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমি বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করবো এটা আমরা দেখব। ঠিক আছে, তো এটার জন্য আমরা প্রিফার করবো জব্বার স্যারের বই থেকে একটা ম্যাথ, তোমরা দেখবা
তো দেখো ম্যাথটা এরকম, আমি একটা বিন্দুটা দিয়ে দিই -6 5 -6,5, তারপর হচ্ছে -3,4 -3, -4 আর 2,1, ঠিক আছে। আচ্ছা, একটি বৃত্ত তো বিন্দু ত্রয় দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ, কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো অতএব বৃত্তটির সমীকরণ কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে। দেখো আমাকে ফার্স্টে যে ম্যাথটা দিছে, ফার্স্টের ম্যাথটা কি দিছে, 1 নম্বর ধরলাম, এটা আমাদের জব্বার স্যারের বইয়ের উদাহরণ কত, এটা তোমার উদাহরণ 5 এর ম্যাথ, ঠিক আছে। 3.1 এর উদাহরণ, সরি 4.1 এর উদাহরণ 5 এর ম্যাথটা, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, যে একটা বৃত্ত -6,5 -3, -4 2,1 বিন্দু ত্রয় দিয়ে অতিক্রম করে। যদি অতিক্রম করে তাহলে ওই বৃত্তটার সমীকরণ ফার্স্ট নির্ণয় করতে বলছে, এবং বৃত্তটার সমীকরণ থেকে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। দেখো এটা খুব ইজি একটা ম্যাথ। এটা করার জন্য আমাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে শর্তটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে, সেটা হইতেছে আমাদের সমীকরণ নির্ণয় সংক্রান্ত টপিক, ঠিক আছে। সমীকরণ নির্ণয় সংক্রান্ত যে বেসিক। দেখো আমরা জানি যদি আমাদের 3টা চলক দেওয়া থাকে, কোন একটা সমীকরণ যদি ধরে নাও 3টা চলক বিশিষ্ট হয়, x y z এরকম টাইপের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই সমীকরণটা সলভ করতে হলে অবশ্যই আমাকে x y z রিলেটেড 3টা সমীকরণ থাকতে হবে। 3টা চলকের জন্য 3টা সমীকরণ থাকতে হবে, এটা হচ্ছে মাস্ট। যদি আমার 3টা সমীকরণ না থাকে তাহলে আমি ওই x y z এর মান নির্ণয় করতে পারবো না। যদি আমার 2টা চলক বিশিষ্ট সমীকরণ হয়, অর্থাৎ x y + 5 = 0 বা 6 হলো এরকম টাইপের, অর্থাৎ জাস্ট 2টা চলক আছে, যেমন ধরে নাও x + y, এরকম টাইপের কোন একটা সমীকরণ আমরা দেখছি, ঠিক আছে। তো এই সমীকরণটা সমাধান করার জন্য, ধরুন 6 ধরলাম, এই টাইপের সমীকরণগুলো সমাধান করার জন্য যে সব সমীকরণে 2টা জাস্ট চলক আছে, সেই টাইপের সমীকরণগুলো সমাধান করার জন্য আমাকে অবশ্যই 2টা সমীকরণ হইতে হবে, এটা থাকা মাস্ট। সেটা হইতে পারে মনে করো আরেকটা সমীকরণ, মনে করো y = 5 ধরলাম, ঠিক আছে। তো এই 2টা সমীকরণ যদি আমার কাছে থাকে তাহলে আমরা কি করতে পারবো, এই সমীকরণটা নির্ণয় করতে পারবো। অথবা মনে করো x - 5 দেওয়া থাকলো, x - y = 5, তাহলে আমরা কি x এবং y এর মানটা বের করতে পারবো। যদি আমাদের কাছে মনে করো x + y + z = -16 এরকম টাইপের কোনো একটা সমীকরণ দেওয়া থাকলো, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে এই সমীকরণটার x y z এর মান নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই আমাকে 3টা সমীকরণ থাকতে হবে, মাস্ট এটা। এর যদি আমার না থাকে তাহলে আমি সমীকরণ নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। ঠিক একইভাবে আমার যদি একটা চলক থাকে, ধরে নাও সেটা x এর মান সামথিং, এরকম ভাবে যদি একটা সমীকরণ থাকে, তাহলে সেই সমীকরণটাকে সমাধান করার জন্য আমার জাস্ট একটা সমীকরণ হলে চলে, সেটা হচ্ছে এই যে এই সমীকরণটা itself। এই সমীকরণটা নিচে থাকলে আমরা এখান থেকেই ওই চলকের মান নির্ণয় করতে পারবো, এবং ওই চলকের মানটা আমরা যে এই সমীকরণটা থেকে নির্ণয় করতে পারবো। দেখো এখানে x = এটা দেওয়াই আছে, ঠিক আছে। তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের 3 চলক বিশিষ্ট যদি কোনো সমীকরণ থাকে তাহলে অবশ্যই আমাকে 3টা সমীকরণ অবশ্যই আনতে হবে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে মুখ্য, সেই জিনিসটা হইতেছে আমরা বৃত্তের যত সমীকরণ নির্ণয় করবো, যত অধ্যায় যত টপিক আছে, আমাদের যতগুলা টাইপের ম্যাথ আছে, আমাদেরকে সবগুলা টপিকের জন্য আমাদেরকে কি করতে হবে, জি এর মান বাই করতে হবে, ঠিক আছে, এফ এর মান বাই করতে হবে, এবং সি এর মান বাই করতে হবে চলক আকারে, ঠিক আছে। এদেরকে আমাদের জাস্ট চলক আকারে ধরতে হবে, যদি এটা ধ্রুবক সংখ্যা, কিন্তু আমাদের মানে এটার মান যেহেতু নির্ণয় করতে হবে, আমাদের মান জানা নাই, তো সেই সাথে আমাদেরকে এই 3টি চলক ধরতে হবে এবং এই 3টা চলকের মান নির্ণয় করতে হবে। এবং এই 3টা চলকের মান নির্ণয় করার ক্ষেত্রে তুমি দেখবে কোনো না কোনো ভাবে আমরা 3টা সমীকরণ হয় পাবো, এবং অথবা কোনো না কোনো, হ্যাঁ আমরা কোনো না কোনো ভাবে 3টা সমীকরণ পাওয়া যাবে, ঠিক আছে। তো
তো অথবা আমাদের মনে করো যে একটা বাইপাস কোনো একটা মনে করো যে ওয়ে থাকবে যার মাধ্যমে আমরা ওই বাইপাস ওয়েটা দিয়ে আমরা আবার তিনটা সমীকরণ নির্ণয় করতে পারতেছি, বা আমাদের বাকি যে সমীকরণগুলো লাগবে সেই সমীকরণগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারতেছি। কিসের জন্য? জি এর মান নির্ণয় করার জন্য, এফ এর মান নির্ণয় করার জন্য এবং সি এর মান নির্ণয় করার জন্য, অর্থাৎ এই তিনটা চলকের মান নির্ণয় করার জন্য। তো আমরা এখানে যত ম্যাথ দেখবো, আমি সামনে যতগুলো ম্যাথ দেখাবো, তো সেই ক্ষেত্রে আমরা চোখ বুঝে ফার্স্টে কি করবা, যত শর্ত থাকবে না কেন তোমার টেন্ডেন্সি থাকবে জি এর মান বের করা, যদি জি এর মান না দেওয়া থাকে জি এর মান বের করা, এফ এর মান বের করা এবং সি এর মান বের করা। এটাই হচ্ছে আমাদের মেইন টেন্ডেন্সি। এটা বাই করতে গিয়ে দেখবো আমরা যত সমীকরণ সব ওই সমীকরণগুলো আমরা করতেছি, নির্ণয় করতেছি, ঠিক আছে। তার মধ্যে একটা টাইপ হচ্ছে যখন তিনটা বিন্দু দেওয়া থাকবে, তো তখন আমরা কিভাবে ওই বৃত্তটার সমীকরণ নির্ণয় করবো, ঠিক আছে। দেখবো এই তিনটা সমীকরণ দিয়ে আমরা তিনটা যদি বিন্দু দেওয়া থাকে, তাহলে তিনটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করি সেটা দেখবা। জি এবং এফ এবং সি এর মান বাই করে আমরা মেনলি আমাদের সমীকরণটা নির্ণয় করবো। তো চলো আমরা দেখি, আসো দেখো। তো এই ক্ষেত্রে আমার ফার্স্টে সমীকরণটা লিখতে হবে, বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটাকে আমাদের সবসময় আনতে হবে। আমরা কি বলছি, বৃত্তের যে সাধারণ সমীকরণ সেই সমীকরণ দিয়ে আমরা মেনলি ম্যাথ গুলা করবো, ঠিক আছে। বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে, এটা দিয়ে আমরা সব ম্যাথ করব মোটামুটি বলা যায়। সাধারণ সমীকরণ এটা কি আমরা জানি, কই আসছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, তাই না। তো এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা জানি কি, এই বৃত্তের আমরা কয়েকটা ধর্ম জানি। সেই বৃত্তের ধর্মটা কি, যে এখানে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে। এটা আমরা জানি কি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না। এই কেন্দ্রটাকে সহজে বাই করার উপায় হইতেছে এতটুকু টার্মকে, অর্থাৎ এক্স এর যে টার্মটাকে, এটাকে আমরা যদি জাস্ট -2 দ্বারা 2x দ্বারা ভাগ করে দিই, তাহলে যা থাকবে আমার বাকিটা সেটাই হবে আমাদের এক্স এর কেন্দ্র, মানে ওই বৃত্তটার কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক। আর এই y এর যে টার্মটা আছে, এটা হোলটাকে যদি আমি জাস্ট -2y দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি এখানে যা পাবো, যে মানটা পাবো সেটাই হবে আমাদের ওই বৃত্তের কেন্দ্রের y এর স্থানাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে সহজ উপায়, ঠিক আছে। এখন আমরা খাতায় কিভাবে করবো বা পরীক্ষার হলে খাতায় কিভাবে করবো সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। তো এখানে আমরা কি বলছি, জি কমা মাইনাস এফ হচ্ছে আমাদের কেন্দ্র এই বৃত্তের সমীকরণ থেকে, এবং সি এর মানটা কত আমরা কালকেই দেখছি, ঠিক আছে। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসে দেখো তাহলে বুঝতে পারবা। এটার মান কত, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো, আমরা যেহেতু জানি জি মানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং সি এর মান হচ্ছে এত, তো এখান থেকে আমরা একটা কয়টা জিনিস আগে নির্ণয় করব। সেই নির্ণয়টা কিভাবে করব, এই তিনটা বিন্দুর সাহায্যে করব। আমরা আগে কি বলছি, আমাদের মেইন টেন্ডেন্সি হইতেছে একটা এই বৃত্তের সম্পূর্ণ টোটাল হবে, আমাদের মেইন টেন্ডেন্সি হচ্ছে আচ্ছা। তো দেখো, আমি তোমাদের কি বলছি কেবল, যে আমাদের যখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে সবসময় আমাদের এই সমীকরণটাকে আনতে হবে। আনার পর আমাদের অবশ্যই যে বিন্দু তিনটা দেওয়া আছে, এখানে তো তিনটা বিন্দু সংক্রান্ত যে যখন দেওয়া থাকবে, অর্থাৎ এই বৃত্তটা কি হচ্ছে, তিনটা বিন্দু দেওয়া গমন করছে। ধরে নাও এই বৃত্তটা ছিল এরকম, এই বৃত্তের একটা বিন্দু মনে করে যে -6,5, ঠিক আছে। আরেকটা বিন্দু ধরে নাও -3,5 মানে 3,4, আরেকটা বিন্দু ছিল আমাদের 2,1, ঠিক আছে। তো এই তিনটা বিন্দু দ্বারা আমরা যদি এখানে বসাই তাহলে আমরা তিনটা সমীকরণ পাবো, এবং তিনটা সমীকরণ যদি থাকে তাহলে আমাদের এখানে অজানা মান কিন্তু তিনটা, দেখো জি এফ এবং সি, তাই না। যখন অজানা মান আমাদের তিনটা থাকবে তখন কিন্তু আমরা খুব সহজেই তিনটা সমীকরণ পাবো তিনটা বিন্দু দিয়া, ঠিক আছে। এই যে তিনটা বিন্দু দেওয়ার মাধ্যমে আমরা কি তিনটা সমীকরণ পাবো, যদি এখানে বসাই দিই তাহলে বসাই দিলে আমরা তিনটা সমীকরণ থেকে জি এফ এবং সি এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন টেন্ডেন্সি এখানে। তো চলো আমরা এখানে বসাই দিই মানগুলা। যদি -6 বসাই তাহলে -6,5 এর জন্য যেটা পাবো আমরা সেটা হচ্ছে লেখা 36 প্লাস 25 মাইনাস 12g প্লাস 10f প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটা আমরা ফার্স্টে পাইছি, এক্স এবং ওয়াই এর মানটা জাস্ট বসাই দিচ্ছি। সেটা কি, এক্স এবং ওয়াই এর মান ছিল -6,5, ঠিক আছে। তো এই বিন্দুটা যখন আমি এখানে বসাই দিব তখন এই বৃত্তের সমীকরণে বসাই দিব, তখন এই বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে, ঠিক আছে। অর্থাৎ এই বৃত্তটা একটা পয়েন্ট হইতেছে এইটা, অর্থাৎ এই পয়েন্টটা এটার উপরে বসছে, এটা বুঝে আমার কি করতে হয়, এই মানগুলো এটা এক্স এবং ওয়াই এর স্থানাঙ্কের মানগুলো এটা এক্স এবং ওয়াই এর স্থানাঙ্কের মানের মধ্যে বসাই দিতে হয়, ঠিক আছে। তাহলে এটা বসাই দিলাম, এটা বসাই দেওয়ার পর আমরা কি পাবো দেখো,
এখানে 12g রাখলাম, 12g মাইনাস 10f মাইনাস c ইকুয়াল টু এখানে কত যাবে 36 + 25 যাবেন 61, ঠিক আছে। তো এইটা হবে আমাদের প্রথম সমীকরণ, ঠিক আছে। দেখো মাইনাস গেল, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। তো প্রথম সমীকরণটা কিভাবে পাইলাম আমরা? প্রথম সমীকরণটা -6 এবং 5g বিন্দুটা আছে যেটা এটার উপর উপরস্থিত একটা বিন্দু, এই যে এই বৃত্তের উপরস্থিত একটা বিন্দু, আমি এটাকে বসাই দিয়ে একটা সমীকরণ পাইলাম, সেটা কি GFC সংক্রান্ত একটা সমীকরণ পাইলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে বাকি যে দুইটা বিন্দু আছে সেটা আমরা এই সমীকরণের মধ্যে বসাই দিব, সেটা কি -3, -4। এটা যদি বসাই তাহলে আমাদের কত আসবে দেখো, এটা যদি আমি এই সমীকরণের মধ্যে বসাই তাহলে আমাদের আসবে 3 × 9 + 16 -6g -8f প্লাস ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 6g + 8f - c, ওইখানে গেলে যেহেতু আমাদের মাইনাস তাহলে ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর 3 নম্বর বিন্দুটা যদি আমরা বসাই দিই, 3 নম্বর বিন্দুটা বসাই দিলে আমরা কত হবে দেখো, 4 + 1 + 4g + 2f + ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারবো, 4g + 2f + c ইকুয়াল টু -5। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ আমাদের, ঠিক আছে। তো দেখো আমরা যখন 3টা বিন্দু পাইলাম, তো 3টা বিন্দু পাওয়ার মাধ্যমে আমরা জাস্ট 3টা বিন্দু এখানে বসাই দিলাম এই সমীকরণের মধ্যে, যে এই সাধারণ বৃত্তের সমীকরণের মাধ্যমে। তো বসানোর ফলে আমরা কি পাইলাম, GFC। আমরা ফার্স্টে যে বললাম যে 3টা যে চলক থাকবে, অজানা চলক, যেটা মান আমাদের বাই করতে হবে, ওই GF এবং C এর মান বাই করলে আমরা এই বৃত্তটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। G এর মান এখানে বসে, F এর মান এখানে বসে, C এর মান বসে আমরা ওই কাঙ্ক্ষিত বৃত্তটা নির্ণয় করতে পারবো। তো এটার জন্য আমরা ওই 3টার মান বসাইতে হবে। যদি বসাই দিই তাহলে আমরা ওই বৃত্তের 3টা সমীকরণ পাবো। বৃত্ত মানে ওই মানগুলো বসায় 3টা G এবং F এবং C সংক্রান্ত 3টা সমীকরণ পাবো, যেহেতু আমাদের চলক 3টা, অজানা চলক 3টা এবং সমীকরণ 3টা, তাহলে আমরা GFC এর মানটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা মানটা নির্ণয় করি। তোমাদের কাছে সে করি ক্যালকুলেটর, আরে আমার কাছে ক্যালকুলেটর আজকে আমি আনি নাই, এক্সট্রিমলি সরি। তো তোমরা একটা জাস্ট কাজ করবা, G এর মানটা, F এর মানটা এবং C এর মানটা, এই 3টা সমীকরণ জাস্ট ক্যালকুলেটরে বসায় নির্ণয় করবা। এর পরবর্তীতে G এবং F এবং C এর মানটা যেটা পাবা, G, F এবং C এর মানটা যেটা পাবা সেটা জাস্ট সিম্পলি এখানে বসাই দিবে, x² + y² লিখবা। লেখার পরে G এর মান যদি মনে করো হাফ আসে তাহলে এখানে বসাই দিলা, অথবা 3/2 আসলে যেটা আসে সেটা তোমরা বসাই দিলা, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে দেখি এখানে কত আসছে, তাহলে আমাদের হয়ে যাবে আশা করি। যেটা আমার কাছে ক্যালকুলেটর নাই, তো এখানে G এর মান হচ্ছে 3, F এর মান হচ্ছে -1। আচ্ছা দেখো এখানে G এর মান কত আসে, G এর মান হচ্ছে আসে 3, F এর মান হচ্ছে কত আসে -1, আর C এর মান আসে হচ্ছে -15, -1 আর C এর মান আসে আমাদের -15, ঠিক আছে। সম্ভবত এই 3টা মানই আসে, আশা করি এই 3টা মান আছে, হ্যাঁ ঠিক আছে। যদি আমরা এই 3টা মান পাই এই 3টা সমীকরণ থেকে, তাহলে আমরা এটা জাস্ট এই মানগুলো এখানে বসাই দিব। যদি বসাই দিই তাহলে কি পাবো, G এর মান হচ্ছে 3, তাহলে এখানে যদি 3 বসাই দেই তাহলে আমরা 2 3 কে 3 3 করে 6 পাবো, তাই না। এখানে আসবে আমাদের 6x, সরি এখানে আমাদের কত আসবে 6x, মার্কেটে ডিস্টার্ব করতেছে। এখানে আমাদের কত আসবে 6x, এখানে আমাদের কত আসবে, f এর মানটা, f এর মান যেহেতু -1, তাহলে f এর মান যদি এখানে -1 বসাই দিই তাহলে আমরা এখানে আসবে -2, তাই না, -2y আসবে, -2y। আর c এর মানটা কত, c এর মান হচ্ছে -15, আমি এখানে -15 বসাই দিব। তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বৃত্তটার সমীকরণ, যেই বৃত্তটা কি এইটা 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 এই তিনটা বিন্দু দিয়া গমন করে, ঠিক আছে। যে বৃত্তটা এই 3টা বিন্দু দ্বারা গমন করে সেই বৃত্তটা হচ্ছে এটা। তুমি যদি এখানে দেখো এখন x এবং y এর মানে যে এটা যদি তুমি এখানে বসা দেখবা এটা সিদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট তোমাদের একটা জাস্ট দেখাই দিলে তোমরা বুঝে যাবা এই বিন্দুটা কেন আমি বসাইছিলাম। কারণ এই বিন্দুটা যদি এখানে বসাই, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের উপর স্থিত একটা বিন্দু, তাহলে এই বিন্দুটার মান যদি x এবং y স্থানাঙ্কের মান যদি আমি এখানে বসাই তাহলে দেখবা যে ওই বিন্দুটা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড মানে রাইট হ্যান্ড সাইডটা সমান হয়ে গেছে। তো চলো দেখি কিভাবে। এখানে x এর মান হচ্ছে 36 আসবে, y এর মান আসবে 25, তাহলে এখানে আসবে আমাদের x এর মানটা কত 36, y এর মানটা আসবে আমাদের -10, এখানে যদি 15 আসে তাহলে দেখো এখানে আমরা কত পাইতেছি
এই 36 কাটা যাবে, এখানে -25, এখানে +25, তাহলে এখানে কাটা গেলে এখানেও 0, এখানেও 0। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এই বৃত্তটা মানে এই বিন্দুটা এই বৃত্তের উপর স্থিত একটা বিন্দু। ঠিক আছে, আর বাকিগুলো তোমরা করে দেখতে পারো। ঠিক আছে, তো এই ছিল আমাদের একটা নির্দিষ্ট টাইপের ম্যাথ, যেই ম্যাথটা আমাদের তিনটা বিন্দু দেওয়া থাকলে বৃত্তীয় সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা সংক্রান্ত। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা টপিক দেখবো। ঠিক আছে, আরেকটা টাইপ দেখবো আমরা, চলো ওটা দেখি। এটা কি টাইপটা ছিল এরকম, ধরে নাও কেন্দ্র, কোন একটা বৃত্তের কেন্দ্র এটা সমীকরণের উপর অবস্থিত, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে আর দুইটা বিন্দু দেওয়া আছে, যে দুইটা বিন্দু দিয়া ওই বৃত্তটা গমন করে। ঠিক আছে, তাহলে কি দুটি বিন্দু দিয়ে গমনকারী, মাথাটা একটু খারাপ হইতেছে, তোমরা একটু বুঝে নিও, সমস্যা হবে না বুঝতে। দুইটা বিন্দু দিয়ে গমনকারী ও কেন্দ্র একটি সমীকরণের উপর অবস্থিত হলে, একটি সমীকরণে অবস্থিত হলে ওই বৃত্ত সমীকরণ যেটা হবে, ওই বৃত্ত সমীকরণটা যেভাবে নির্ণয় করতে হবে সেটা হইতেছে আমরা এটাতে দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আগে দেখছিলাম কি, আগে দেখছিলাম যদি আমাদের তিনটা বিন্দু দিয়া একটা বৃত্ত গমন করে তাহলে সেই বৃত্তের সমীকরণটা কি হবে। আর এখন দেখবো হইতেছে যে দুইটা বিন্দু দিয়ে গমন করে এবং ওই বৃত্তর যে একটা কেন্দ্র থাকবে সেই কেন্দ্র একটা সরলরেখার উপর অবস্থান করবে, যদি অবস্থান করে তাহলে ওই বৃত্তের সমীকরণটা কি হবে। ঠিক আছে, চলো আমরা দেখি এটা কিভাবে করবো। সমাধান আমরা জানি কি, বৃত্তের যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র সমান কি -g, -f, তাই কি না, তাই না? -g, - হচ্ছে আমার একটা বৃত্তের কেন্দ্র। আমাদের সাধারণ বৃত্তের সমীকরণটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণটা আমাদের সব অঙ্কে ব্যবহার করতে হবে, মেজরিটি সব অঙ্কে। তো দেখো আমাদের কি বলছে, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, দেখো এখানে বলছে এত রেখার উপর অবস্থিত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ঠিক আছে, তার মানে কি এই বৃত্তের যে কেন্দ্রটা থাকবে সেটা কি এই রেখাটার উপর অবস্থান করবে। যদি এই রেখাটার উপর ধরে নাও, এই রেখাটা ধরে নাও এটা, এই রেখার উপর যদি -g, -f বিন্দু অবস্থান করে তাহলে কি এই রেখাটাকে এই দুটো বিন্দু কি সিদ্ধ করবে না, দুই পাশ সমান করবে না। তাহলে মনে করো আমি এই g এবং -f এর মান এই দুটাতে বসাই দিই, তাহলে আমাদের এখানে কি পাবো, সমীকরণে যদি বসাই তাহলে এখান থেকে আমরা পাবো -2g, x এর মধ্যে আমার g বসাতে হবে এবং y এর মধ্যে যদি আমরা a বসাই তাহলে আমরা এখানে পাবো +f = 3। এখানে আমরা মাইনাস দ্বারা জাস্ট গুণ করে দিলে এখানে কত পাবো, 2g - f = -3। ঠিক আছে, এটা পাইলাম। ঠিক আছে, আচ্ছা, তো এই একটা সমীকরণ পেয়ে গেলাম এই শর্ত থেকে। আমার যে একটা কেন্দ্র যে একটা সরলরেখার উপর অবস্থিত, তাই না, ওইখান থেকে আমরা জি এবং এফ সংক্রান্ত একটা সমীকরণ পেয়ে গেলাম, এক নম্বর সমীকরণ। আমাদের মেইন টার্গেট কি বলছিলাম, সবাই ভুলে গেলে কিন্তু চলবে না। ঠিক আছে, এখানে মেইন টার্গেট হচ্ছে আমাদের জি, এফ এবং সি, এই তিনটা অজানা রাশিকে বের করা। এটাই হচ্ছে আমাদের মেইন মোটো বৃত্তের যত সকল অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো জি, এফ এবং সি বাই করতে হলে অবশ্যই আমাকে তিনটা সমীকরণ লিখতে হবে, অথবা কোনো একটা সমীকরণ এমন ভাবে থাকবে যেটা বাইপাস দিয়ে আমরা আর বাকি সমীকরণগুলো নির্ণয় করে জাস্ট নরমালি আমরা ম্যাথটা করতে পারবো। ঠিক আছে, তো চলো এখানে কিছু টাইপস হবে, তো ওটা দেখলে আস্তে আস্তে তোমরা বুঝে যাবা। এখন দেখো তাহলে 2g - f = -3 একটা সমীকরণ পেলাম, এটা একটা সমীকরণ পেলাম। আর বাকি যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু যদি আমরা ওই যে আমাদের সাধারণ বৃত্তের সমীকরণের মধ্যে যদি আমরা বসাই দেই, ঠিক আছে, বৃত্তের সমীকরণের মধ্যে বসাই দিলে আমরা বাকি দুইটা সমীকরণ পেয়ে যাব ইজিলি, তাই না? তোমরাই বলো। এই যে আমাদের মেইন সমীকরণটা কিরকম ছিল, সাধারণ বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। ঠিক আছে, এটা ছিল আমাদের মেইন বৃত্তের সমীকরণ। এটার মধ্যে আমরা কি বসাইতে হবে দেখছিলাম, এই বিন্দুটা যেহেতু দেখো এখানে আমাদের প্রথম শর্তটা কিন্তু স্যাটিসফাই হয়ে গেছে যে এত রেখার উপর ওই বিন্দুটা এই বৃত্তের কেন্দ্র অবস্থান করছিল এবং এই দুইটা বিন্দু দ্বয় দিয়ে এই বৃত্তটা যায়, যদি যায় তাহলে আমাদের কি করতে হবে, দুটো বিন্দু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা কি পাবো, এই বিন্দুর জন্য 3 × 9 + 2 × 4 + 6g - 4f + c = যদি 0 হয় তাহলে আমরা এখানে কি পেতেছি দেখো, 6g - 4f + c = 9 × 4 13, এখানে গেলে আমাদের -13 হইতেছে। এই আমাদের আরেকটা সমীকরণ পাইলাম জিএফসি সংক্রান্ত, তাই না? আচ্ছা, এটা পাইলাম। এখন আমাদের এই বিন্দুটাকে এখানে বসাইতে হবে, এই সমীকরণটার মধ্যে বসাইতে হবে। তাহলে আমরা যদি বসাই দেই, এটা বলছিলাম 3, সরি -3 না, জাস্ট 3,
-2 এর জন্য বিন্দুটা পাইছিলাম। এখন আমাদের কি করতে হবে, -2, 0 এর জন্য আমাদের বিন্দুটা বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের কত আসবে, যদি কোনো 4, y এর জন্য y এর মান যদি এখানে 0, তাহলে এখানে বসবে না, প্লাস এখানে কত থাকবে, সরি -4g, -4g। আর f এর জন্য যেহেতু এটা 0 হয়ে যাবে y এর মানটা, তাহলে এখানে এটা এরকম থাকবে, সেটা কি 4g -c ইকুয়াল টু 4g -c ইকুয়াল টু মাইনাস গেলে এখানে প্লাস 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা f g c এই সংক্রান্ত, এখানে যেহেতু আমাদের তিনটা টোটাল f g f c, ঠিক আছে, এটা যেহেতু আমাদের তিনটা চলক, অজানা চলক, তাহলে আমাদের জন্য তিনটা সমীকরণ লাগবে। দেখো আমাদের এখানে তিনটা সমীকরণ আছে, g f 2g - f = -3, এখানে একটা সমীকরণ আছে 6g - 4f + c = -4, আর এখানে 4g - c = 4, ঠিক আছে। এই আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি, তাহলে আমরা অবশ্যই f g এবং c এর মানটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। ক্যালকুলেটরে নির্ণয় করার ক্ষেত্রে এখানে c এর মান যেহেতু নাই, তাহলে c এর মানটা জাস্ট ফার্স্ট সমীকরণের জন্য 0 বসাই দিব। এখানে আমাদের g f c তিনটা মান গেছে, তাহলে তিনটা মান বসাই দিব, এবং x y যে z চলকগুলো থাকবে ওটার মধ্যে জাস্ট বসাই দিব, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে আমাদের g এর মান আছে, f এর মান জাস্ট নাই, তাহলে f এর মানের ক্ষেত্রে আমরা জাস্ট ওখানে y এর যে ভ্যালুটা থাকবে ও ক্যালকুলেটরের ক্ষেত্রে y এর মধ্যে আমরা 0 বসাই দিব। এভাবে করে আমরা নির্ণয় করলে আমরা দেখব f এবং g এবং c এর মানটা পেয়ে গেছি। f এবং j এবং c এর মানটা যদি আমরা পাওয়া যায়, তাহলে f g এবং c এর মানটা জাস্ট এই সমীকরণের মধ্যে বসাই দিব, g এর মানটা এখানে বসাই দিব, f এর মানটা এখানে বসাই দিব, c এর মানটা বসাই দিব, তাহলে আমরা কাঙ্ক্ষিত যে বৃত্তটা সেটা পাওয়া যাব, ঠিক আছে। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি তোমাদের এই কারণে দেখাইতে পারতেছি না। g এর মানটা বসাই দিব, এখানে f এর মানটা বসাই দিব, আর এখানে c এর মানটা বসাই দিব। মান বসাই দিলে আমাদের কি হবে, x y সংবলিত একটা বৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট টাইপের মেথডে যাব এখন, দেরি না কইরা আসো। আসো তো চলো আমাদের নেক্সট স্টেপ যেটা, সেটা আমরা একটু দেখি, আসো। আচ্ছা, এটাটাও কিছুটা আগের মতো, জাস্ট অল্প একটু চেঞ্জ আছে, ঠিক আছে। এটা চলে গিয়া দুটো বিন্দু দিয়ে গমন করবে, দুটি বিন্দু দিয়ে গমনকারী এটা মানে ওই একই টাইপেরই, জাস্ট খালি বিন্দুটা এখানে মানে কেন্দ্রটা এখানে জাস্ট কেন্দ্র যে কোনো একটা অক্ষের উপর জাস্ট অবস্থান করলো। ওটাও সরলরেখা ছিল, এটাও সরলরেখা, জাস্ট এখানে জাস্ট অক্ষের উপর জাস্ট বসছে, অক্ষের উপর বসলে আসলে কি হয় ওটা আমরা দেখবো এখন, ঠিক আছে। দুটো বিন্দুতে গমন করে এবং কেন্দ্র কোন অক্ষের উপর অবস্থানকারী, কোন অক্ষে অবস্থান করলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইপ 3 টাইপের ম্যাথ, ঠিক আছে। তো এটার জন্য আমাদের একটা ম্যাথ আমরা দেখবো, আসো। এটা হইতেছে আমাদের জব্বার স্যারের বই উদাহরণ 4 নম্বর ম্যাথ, ঠিক আছে। তো চলো ম্যাথটা আমরা করি, উদাহরণ 4, আর আমাদের এই ক্লাসের 3 নম্বর ম্যাথ। এখানে বলা আছে, দেখো 3, 0 এবং -4, 1 বিন্দু দিয়ে যায় এরূপ একটি বৃত্ত, এই দুইটা বিন্দু দিয়ে যায় এরূপ একটি বৃত্তের কেন্দ্র, এরূপ বৃত্তের কেন্দ্র, আচ্ছা তোমাদেরকে দেখা যেতেছে, একটু দেখে দিই, হ্যাঁ দেখা যেতেছে। আচ্ছা, এত বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, হ্যাঁ, y অক্ষের উপর অবস্থিত, আচ্ছা, যদি y অক্ষে অবস্থিত হয়, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো।
নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে বলছে কি দুইটা বিন্দুগামী হবে। ঠিক আছে, দুইটা বিন্দু হবে, দুটো বিন্দু দিয়ে গমন করবে। দুইটা বিন্দুর জন্য আমরা দুটো সমীকরণ পেয়ে যাবো, তাই না? তো এটা আমরা আগে লিখে ফেলাই। x স্কয়ার প্লাস y স্কয়ার, যে সাধারণ সমীকরণটা সেটা সবসময় ফার্স্ট লিখে নিব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে যেহেতু আমার দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু এই বৃত্তের উপর অবস্থান করছে, তাহলে এই দুইটা বিন্দু অবশ্যই এই বৃত্তকে সিদ্ধ করবে। তাহলে আমরা এই দুইটা বিন্দুর মান এখানে যদি বসাই দেই, তাহলে দেখো কি পাবো। এখানে পাবো আমরা 3 × 9, y এর জন্য 0 হয়ে যাবে, প্লাস 6g এর জন্য 0 হয়ে যাবে, 6g প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো 6g প্লাস c ইকুয়াল টু -9। এই একটা সমীকরণ আমরা পাইলাম। ঠিক আছে, আর -4, 1 এর জন্য আরেকটা সমীকরণ আমরা পাবো। দেখো -4, 1 এর জন্য আরেকটা সমীকরণ পাবো। সমীকরণটা কি হবে দেখো, 4 4 16, 4 4 16 প্লাস 1 মাইনাস 8g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, 8g মাইনাস 2f মাইনাস c ইকুয়াল টু -17 হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুইটা সমীকরণ আমরা পাইলাম। ঠিক আছে, gfc এর সংখ্যা তো দুইটা সমীকরণ নির্ণয় করলাম। তাহলে আমাদের কাছে চলক কিন্তু তিনটা, আমাদের সমীকরণ আপাতত পাইছি দুইটা, কিন্তু আমরা তো তিনটা চলক বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের তিনটা চলকের জন্য আমার তিনটা সমীকরণ থাকতে হবে, এটা মাস্ট, তাই না? আরেকটা সমীকরণ কিভাবে নির্ণয় করব, এই যে এটা দ্বারা। এর বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, কোন বৃত্তের কেন্দ্র যদি y অক্ষের উপর অবস্থান করে, তাহলে g এর মানটা কি হবে, g এর মানটা কি 0 হবে না? আমরা জানি কি বৃত্তের কেন্দ্রটা কি, বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। -g টা হচ্ছে x এর স্থানাঙ্ক। তাহলে যদি ওই বৃত্তটা x মানে y অক্ষের উপর অবস্থান করে, ঠিক আছে, ধরে নাও y অক্ষের উপর অবস্থান করে এই বৃত্তের কেন্দ্র, তাহলে এইটার ক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্রের x এর কি কোনো কোঅর্ডিনেট থাকবে? x এর কোঅর্ডিনেট এখানে 0 থাকবে না, 0, মাইনাস বা একটা y সামথিং কিছু হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু যে মানে বৃত্তের কেন্দ্র -g আর -f, তাহলে এখানে g এর মানটা কি হবে, যেহেতু x এর স্থানাঙ্ক মান হচ্ছে 0, তাহলে এখানে g এর মানটা কত হবে, আমাদের g এর মানটা আমরা বলতে পারি 0। তাহলে এটাই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। তাহলে আমরা দেখো f, g এবং c সংক্রান্ত আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি। ঠিক আছে, এখন জাস্ট এগুলার মানগুলো জাস্ট একটার মধ্যে আরেকটা বসাই দিব, তাহলে আমরা মানে করতে পারবো। আমাদের সমীকরণ নির্ণয় করার অনেকগুলো আমরা টার্ম শিখে আসছি, প্রতিস্থাপন, অপনয়ন, ঠিক আছে, বিভিন্ন পদ্ধতি শিখে আসছি। তো আমরা ক্যালকুলেটর যদি নরমালি হিসাব দেই, তাহলে আমাদের ওই সংখ্যাটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই সমীকরণটার ক্ষেত্রে f এর যে ভ্যালু, অর্থাৎ ওইখানে ক্যালকুলেটরের ক্ষেত্রে x এর যে মানটা থাকবে, ওইখানে আমাদের 0 বসাতে হবে, কারণ এখানে f এর মানটা সরি f এর মানটার ক্ষেত্রে ওইখানে আমাদের y এর মানটা 0 বসাতে হবে, কারণ এখানে y এর মান 0। এই সমীকরণের ক্ষেত্রে আমাদের g, f, c তিনটার মানই আছে, তাহলে আমরা তিনটা মান সিকোয়েন্স হিসেবে সেটা বসাই যাব। আর এখানে ক্ষেত্রে আমার g এর মানটা জাস্ট দেওয়া আছে, f এবং c এর মানটা নাই, তাহলে আমরা এখানে ক্ষেত্রে f এবং c এর মানটা আমরা 0 বসাবো, আর জাস্ট লাস্টে যে কনস্ট্যান্ট থাকবে ওটা আমরা 0 বসাবো। বসানোর পর তিনটা সমীকরণ যদি পাই, তাহলে আমরা তিনটা সমীকরণের জন্য g, f, c এবং এই তিনটা মান পাওয়া যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝছো। এবং g এর মানটা যেটা যখন পাবা, ওই g এর মানটা জাস্ট এখানে ইনপুট করে দিবা। ঠিক আছে, এখানে g, এখানে f, এখানে c, এই তিনটা ইনপুট করে দিলে আমরা জাস্ট f মানে x, y সম্বলিত আমরা বৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত আজকে তোমাদের ক্লিয়ার। চলো আরেকটা ম্যাথ করবো এখন। উনি কি আসবে? ক্লাস করাই আসবে।